আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন প্রধান একটি বই লিখেছেন। সেই বইয়ে তিনি এক জায়গায় প্রকাশ করেছেন যে তিনি রাশিয়ায় গিয়েছিলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং বহু বিষয়ে কথা বলার সময় পুতিনের কাছে অনুরোধ করেছিলেন যেন রাশিয়া ইরানকে অস্ত্র না দেয় এবং ইরানের পাশে না দাঁড়ায়। তখন পুতিন এতে রাজিও হয়েছিলেন। এমনকি সিরিয়ায় ইরানের যে অস্ত্রাগার ও অস্ত্র ভাণ্ডার ছিল তাতেও হামলা চালানোর জন্যও পুতিন সবুজ সংকেত দিয়েছিলেন। এরপর থেকেই সেই অঞ্চল ও বিশ্বজুড়ে আলোচনা বেড়ে গেছে। খারাপ সময় ইরানের সাথে রাশিয়ার বিশ্বাসঘাতকতার সম্ভাবনা এখন বেশি দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে রাশিয়া সত্যি ইরানকে ধোঁকা দিতে পারে। 12 দিনের যুদ্ধের সময় ইরান স্পষ্ট বলেছিল, আমরা কারো সাহায্য নেইনি, কারো কাছে সাহায্য চাইনি, আর কেউ আমাদের সাহায্যও করেনি। এখন রাশিয়ার এমন অনেক আচরণ ও পদক্ষেপ সামনে এসেছে যা দেখে অনেকে বলছেন রাশিয়া খারাপ সময় ইরানকে একা ফেলে দেবে। যাই হোক, আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী একটি বড় তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুদিন আগে আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে IAEA পরিদর্শকরা এসেছিলেন এবং আমরা সহযোগিতার ব্যাপারে সিরিয়াস। তিনি আরও বলেন, আমরা একসাথে কাজ করতে প্রস্তুত, আপনাদের পাশে থাকতে প্রস্তুত। তবে এখানে ইরানের দ্বিচারিতা স্পষ্ট। কিছুদিন আগে ইরান বলেছিল যে তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলো দেখাবে না এবং IAEA এর পরিদর্শকদের সেখানে ঢুকতে দেবে না। এখন আবার ইরান ঘোষণা করেছে যে IAEA এর পরিদর্শকরা এসেছিলেন এবং তারা IAEA এর সঙ্গে কাজ করতে আগ্রহী। একদিকে ইরান বলছে আমরা তাদের সঙ্গে কাজ করব না, আর অন্যদিকে বলছে আমরা প্রস্তুত। বিরোধপূর্ণ ও অদ্ভুত পরিস্থিতি। এদিকে ইরান থেকেই আরও একটি খবর এসেছে। ইরানের ভেতরে ইরান একটি অস্ত্র প্রদর্শনী ওয়েপন্স এক্সিবিশন আয়োজন করেছে, যেখানে তারা নিজেদের তৈরি নানা অস্ত্র জনগণের সামনে উপস্থাপন করেছে। এতে কিছু নতুন ধরনের অস্ত্র প্রদর্শিত হয়েছে। ওদিকে ইরানের নিরাপত্তা প্রধান ইউরোপ ও পশ্চিমা দেশগুলিকে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, ওরা এত সক্ষম নয়, ওদের এত সাহস বা যোগ্যতা নেই যে তারা আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে কথা বলবে। এদিকে ইরান একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে, আর তা হলো পানির তীব্র সংকট। পানির ঘাটতি এতটাই যে এটা কোনো হামলার চেয়েও কম কিছু না। স্পষ্টতই বলা যায় বাঁচার জন্যও পানি অনেক জরুরি। কিন্তু এখন পরিস্থিতি এমন যে ইরানে যখন নামাজ পড়া হচ্ছিল তখন লক্ষ লক্ষ নামাজিদের নিয়ে একযোগে দোয়া করা হয় বৃষ্টি ও পানির জন্য। ওদিকে ইরানের নিরাপত্তা প্রধান একটি বক্তব্যে বলেছেন, যখন আমরা যুদ্ধে ছিলাম 12 দিনের যুদ্ধে, তখনও আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলাম। আজও আমরা আমেরিকার বিরুদ্ধে দৃঢ়ভাবে অবিচল রয়েছে। এটি গ্রহণযোগ্য নয় যে আমাদের উপর হামলা চালানোর অজুহাত হিসাবে আমাদের পারমাণবিক প্রোগ্রামকে টেনে আনা হবে। আমরা কালো মাথা নত করিনি এবং ভবিষ্যতেও মাথা নত করব না। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীরও একটি বড় বিবৃতি সামনে এসেছে। তিনি বলেছেন যে এই যুদ্ধের পরের সময়ে আমরা ব্যাপক পরিমাণে প্রতিরক্ষা উপকরণ তৈরি করেছি এবং উৎপাদন খুব দ্রুত গতিতে চলছে। হামলার আগে আমাদের প্রতিরক্ষা উৎপাদন ছিল কম, কিন্তু এখন আমরা চমৎকারভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ও উপকরণে উন্নয়ন করছি। অন্যদিকে ইরান একটি বড় কৌশল চালিয়েছে। এটি সেই চ্যানেলের ভিডিও যে চ্যানেলটি ইরান গতকালই চালু করেছে। ইরানের রাষ্ট্র সম্প্রচারকারী স্টেট ব্রডকাস্টার একটি হিব্রু অর্থাৎ ইসরায়েলি ভাষার নিউজ চ্যানেল চালু করেছে, যাতে ইসরায়েলের ইহুদি দর্শকদের কাছে ওই চ্যানেলের মাধ্যমে বড় খবর পৌঁছানো সম্ভব হয়। উল্লেখযোগ্য যে এই হিব্রু চ্যানেলটি পরিচালনা করবেন এমন ব্যক্তিরা যারা ইরানের মধ্যকার ইহুদি, যারা ইরানের সমর্থক এবং ইরানে বাস করেন। তারা এখন এই নিউজ চ্যানেল চালাবেন। ওদিকে ইসরায়েল তাদের রাজধানী তেল আবিবে এক ইসরায়েলিকে গ্রেফতার করেছে। উপযুক্ত ব্যক্তিটি ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিল। এদিকে একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেছেন যে যতদিন ডোনাল্ড ট্রাম্প আছে তার কার্যকালে ইসরায়েলকে ইরানের সরকার পতন ঘটিয়ে দেওয়া উচিত, কারণ ট্রাম্প চলে গেলে তারপর এটা কঠিন হয়ে যাবে। অন্যদিকে স্যাটেলাইট ইমেজও প্রকাশ করা হয়েছে, আর ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ইরান গোপনে একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধ স্থাপনা তৈরি করেছে এবং ওই জায়গায় ইরানের ভেতরে থাকা IAEA পরিদর্শকদের যেতে দিচ্ছে না। ওদিকে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে যে তারা তুরস্কের সেনাবাহিনীকে ইসরায়েলের মাটি বা গাজা অঞ্চলে সহ্য করবে না। কিন্তু এরপরও তুরস্ক ঘোষণা করেছে যে গাজায় সৈন্য মোতায়েন করতে তারা 2000 জন সৈন্যের একটি দল নিশ্চিত করেছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2000 সৈন্যকে আমরা গাজায় পাঠাবো। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকের অবস্থা প্রতিদিনের মতোই। আপনার সামনে দৃশ্যটা দেখুন। ওয়েস্ট ব্যাংক প্যালেস্তাইনের আরেকটি শহর, যেখানে রাতের আধারে আবারও প্যালেস্তাইনবাসীদের খামার ও ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ইসরায়েলি সেটলাররা এই কাজগুলো করছে। শুধু এতটুকুই নয়, প্রতিদিনই ইসরায়েলি সেটলাররা প্যালেস্তাইনবাসীদের বাড়ি ও তাদের উপর হামলা করছে। بدك مشاكل انت؟ كل الشاطع قدال اليها كل الشاطع قدال। ওয়েস্ট ব্যাংকে নিজের জমিতে নিজের খামারে যেতে প্যালেস্তাইনিদের নিষেধ করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী মানুষদের আটকাচ্ছে। আপনাকে বিস্মিত করে দেওয়ার মতো একটি খবর সামনে এসেছে।
ইসরায়েলি সৈন্যরা প্রকাশ করেছে যে আমরা যখন গাজায় ছিলাম তখন আমাদের আদেশ আসত, তোমাদের স্বাচ্ছন্দ্যভাবে যার যখন ইচ্ছা গাজায় যাকে হত্যা করতে চাও গুলি চালাও, নির্দ্বিধায় মেরে ফেলো। আমাদের সেনার রাব্বিরা, ধর্মীয় নেতারা বলেছিলেন বেশি বেশি মানুষ মারো এবং প্রতিশোধ নাও। আমাদের প্ররোচিত করা হচ্ছিল, আমাদের অপরাধ করতে ঠেলে দেওয়া হচ্ছিল। তাহলে আপনি বুঝুন ইসরায়েলের মানসিকতা ও তাদের কার্যপদ্ধতি কেমন। এদিকে নেতানিয়াহু বলেছেন যে আমাদের যুদ্ধ শেষ হয়নি। ইরানের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে যারা আমাদের ক্ষতি করতে চায় তারা অস্ত্র জোগাড় করছে। যেখানে ইরান চুপ হয়ে যায়, যেখানে সবার আশা মরে যায়, সেখানে ইয়েমেনের হুতিরা কাণ্ড ঘটায়। হুতিরা ইসরায়েলকে হুমকি দিয়েছে, বলেছে যদি একবার আবার গাজার ভেতরে ইসরায়েল সিজ ফায়ার ভেঙে দেয় তাহলে মনে রাখবেন আমরা আবার ইসরায়েলের উপর হামলা শুরু করব। এদিকে একজন প্যালেস্তিনীয় ইহুদি যিনি প্যালেস্তাইনের সমর্থক ছিলেন তাকে 20-21 বছর পর্যন্ত জেলে রাখা হয়েছিল। আর যখন তিনি বৃদ্ধ বয়সে মুক্তি পেলেন এবং পরিবারে ফিরলেন তখন দৃশ্যটি কেমন হয়েছিল দেখুন। ওদিকে নেতানিয়াহু পুরোপুরি লাঞ্ছিত হয়েছেন। ইসরায়েলের সংসদে একজন সংসদ সদস্য নেতানিয়াহুকে খোলাখুলি অপমান করেছেন। এই ভিডিওটি দেখুন। এই যে নারীটি, তিনি ইসরায়েলের সংসদের একজন সদস্য। ইসরায়েলের সংসদে এই সদস্য বলেছেন 2023 সালের অক্টোবর, সেই 7 অক্টোবরের যে সন্ত্রাসী হামলা হয়েছিল তার দায় তোমার। তুমি যুদ্ধ অপরাধ করেছ, তুমি নির্মম এবং তুমি সে ব্যক্তি যে চোখ বন্ধ করে হামাসকে প্রচুর তহবিল যোগান দিয়েছিলে। তিনি বলেন আমাদের মানুষদের ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে রক্ষা করে নিয়ে এসেছেন, আর তুমি কেবল নিজের জীবন রক্ষায় ব্যস্ত ছিলে। ওদিকে ইসরায়েলকে আরেকটা ধাক্কা দিয়েছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ঘোষণা করেছে যে তারা এখন থেকে সেই কোম্পানিগুলোর সঙ্গে কাজ করবে না এবং ওই স্থানগুলো থেকে পণ্য আমদানি করবে না যেসব জায়গা ইসরায়েল দখল করেছে, অর্থাৎ ওয়েস্ট ব্যাংক ও প্যালেস্তাইনে দখল করা এলাকা যেখানে কারখানা গড়া হয়েছে, উৎপাদন হাউস চালু করা হয়েছে বা ইসরায়েলি কোম্পানি অফিস খুলেছে, সেখান থেকে তারা কোনো পণ্যই নেবে না এবং সেসব কোম্পানির সঙ্গে ব্যবসা করবে না। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও পিছিয়ে নেই। ইউএই বলেছে গাজার পরিস্থিতি এখন ভীষণ খারাপ। গাজার এমন পরিস্থিতিতে তারা তাদের সৈন্য গাজার ভেতরে মোতায়েন করবে না। ইসরায়েলের গলা শুকিয়ে গেছে, ইসরায়েলের সম্মান লণ্ডভণ্ড হয়ে গেছে, তারা সারা বিশ্ব থেকে নিন্দা পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থা ভালো নয়। আরেকটি বড় খবর হলো ইসরায়েলের কাছে 12,000 জন সৈন্যের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে তারা বেশ বিপন্ন। ওদিকে 11 বছর পর হামাস এক ইসরায়েলি সৈন্যের লাশ ফিরিয়ে দিয়েছিল। নেতানিয়াহু ভোট পাওয়ার জন্য কিছু ফুটেজ নিতে চেয়েছিলেন, সম্মান ফিরিয়ে আনতে চেয়েছিলেন, প্রচারণা চালাতে চেয়েছিলেন। তাই 11 বছর পর ফেরত আসা ওই মৃত ইসরায়েলি সৈন্যের লাশের ব্যাপারে নেতানিয়াহু তার পরিবারের কাছে অনুমতি চেয়েছিলেন যে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে চাই, আপনাদের সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেব। কিন্তু ইসরায়েলি মৃত সৈন্যের পরিবারের লোকজন স্পষ্টভাবে নেতানিয়াহুকে প্রত্যাখ্যান করেছেন, বলেছে না, আমরা তোমাকে দেখতে চাই না। ওদিকে এখন লেবাননের উপর প্রতিদিনই হামলা চলছে, তবে ইসরায়েল এবার এসব হামলার মাঝেই জমিও দখল করছে। ইসরায়েল লেবাননের ভূখণ্ডের ভেতরে ঢুকেছে এবং সেখানে তারা এমনভাবে লেবাননের জমি দখল করছে যে তারা ভেতরে ঢুকে দেওয়াল তুলছে। দেখুন, ইসরায়েল আগেই লেবাননের ভেতরে অস্থিতিশীলভাবে অবস্থান করছিল, দখল ছিল অবৈধ, কিন্তু এখন তারা তাদের সেই দখলকে স্থায়ী করে নিচ্ছে। লেবাননের জমিকে ধীরে ধীরে নিজেদের জমির সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি একটি গ্রেটার ইসরায়েল গঠনের ধাপ। আমি আজ যা বলছি 1 মাস পর সেটাই হাইলাইট হবে এবং ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আপনি নিজেই এই দৃশ্যটি দেখুন। ইসরায়েল তাদের নিজের জমি থেকে এগিয়ে এসে লেবাননের জমিতে দখল করে সেখানে দেওয়াল তুলছে এবং লেবাননের উল্লেখযোগ্য কিছু এলাকা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। লেবানন থেকে আরেকটি বড় খবর, ইসরায়েল ও আমেরিকা লেবাননকে হুমকি দিচ্ছে ও চাপ সৃষ্টি করছে। তারা লেবাননের সেনাবাহিনীকে বলছে যে সীমান্তে থাকা সংবেদনশীল এলাকায় লেবাননের বাসিন্দাদের বাড়িতে তল্লাশি চালাও, বাড়িতে ঢুকে লেবাননের সেনারা তদন্ত করুক হিজবুল্লাহ সেখানে অস্ত্র লুকিয়েছে কিনা, হিজবুল্লাহ সদস্যরা আছে কিনা। লেবাননের সরকার ও সেনাবাহিনী বলছেন, স্যার, যদি আমরা এভাবে করি তবে লেবাননের বিশৃঙ্খলা বাড়বে, জনতা আমাদের বিরুদ্ধে যাবে। কিন্তু ইসরায়েল ও আমেরিকা এগুলো শুনছে না, মানছে না। তারা লেবাননের সেনাকে পুরোপুরি আয়ত্তে আনার মনোভাবই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।